হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন, তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। আজকের ভিডিওটা কিভাবে করব সেটাই বুঝতে পারছিলাম না। দেখো, আমি অন্য রকমের ভিডিও বানাই, কিন্তু আজ যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা একদমই অন্যরকম। এইরকম ভিডিও আগে কখনো বানাইনি, আর সত্যি কথা বলতে এই বিষয় নিয়ে আগে কখনো ভেবেও দেখিনি। এই 2026 সালে দাঁড়িয়ে মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে যেই মহামারী, তা হচ্ছে ক্যান্সার। কিন্তু আচার্য নাগার্জুন যে প্রাচীন রাসায়নিক বিদ্যার কথা বলে গেছেন, সেটা দিয়ে নাকি ক্যান্সারের কোষ শুধু ধ্বংস করা যায় না, বরং তা ফিরে আসা থেকেও আটকানো যায়। কিন্তু আমি যখন জানার চেষ্টা করি এই রসশাস্ত্রকে কাজে লাগিয়ে কোনো হাসপাতাল চিকিৎসা করছে কিনা, তখন আমি আশ্চর্য হয়ে যাই যে ভারতের এত ঐতিহ্যবাহী একটি চিকিৎসাকে কাজে লাগিয়ে কোনো হাসপাতাল চিকিৎসা করছে না। শুধুমাত্র একটি হসপিটাল আমার চোখে পড়লো, আর সেটি হলো পুনর্জন আয়ুর্বেদ হসপিটাল। প্রথমে আমার কাছে এটা গুজবই মনে হচ্ছিল। 1000 বছর আগের ফর্মুলা আজকের এই স্টেজ 4 এর ক্যান্সারে কিভাবে কাজ করবে? আসলে ওই ওষুধে কি আছে, পারদ নাকি স্বর্ণভস্য? এই সায়েন্সটা ঠিক কি, এটা না জেনে আমি শান্ত হতেই পারছি না। তাই এই ইতিহাসের আড়াল থেকে রহস্যটাকে ভেদ করতে আমরা যাচ্ছি কলকাতার পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে। এটা শুধু একটি হসপিটাল ভিজিট নয়, ইটস আ হান্ট ফর ট্রুথ। চলুন যাওয়া যাক। আমি পৌঁছে গেছি পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। আয়ুর্বেদা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি একটা জিনিস জানতে পারলাম, যে আয়ুর্বেদাতে টিউমারকে অর্বুদ বলা হয়। তো এই অর্বুদ শরীরের যে কোনো জায়গায় হতে পারে, এর নির্দিষ্ট কোনো স্থান নেই। এই ছোট ছোট ইনফরমেশন গুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে 1000 বছর আগেও আমাদের আয়ুর্বেদা কত মডার্ন ছিল। ইভেন আমরা যে প্লাস্টিক সার্জারির কথা বলি, সেটাই শুরুই হয়েছিল আয়ুর্বেদ থেকে, ফোরহেড ফ্ল্যাপ সার্জারি থেকে। যারা ভাবেন আয়ুর্বেদ মানেই গাছগাছালি, তাদের আমি জানাতে চাই আধুনিক চিকিৎসা শুরুই হয়েছিল আয়ুর্বেদ থেকে। আচার্য সুশ্রুত চরক সংহিতায় 120-এরও বেশি যন্ত্রের বর্ণনা করে গেছে, যা আজও সার্জারিতে ব্যবহার করা হয়। আমি আপনাদের এর জন্যই এই ইনফরমেশনগুলো শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আয়ুর্বেদ মানেই গাছগাছালি নয়। আপনি হয়তো হসপিটালে একজনের ছবি দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছে এই হসপিটালের স্থাপক বোম্মু ভেঙ্কটেশ্বর রেড্ডি। ইনি দীর্ঘ গবেষণার পরে রসশাস্ত্রকে কাজে লাগিয়ে ক্যান্সার মুক্ত ভারত গড়ার শপথ নিয়েছেন। আমি এই ইনফরমেশনগুলো তাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে নিয়েছি। সারা ভারত জুড়ে এখনো পর্যন্ত পুনর্জন হাসপাতালের 5টি শাখা আছে। এই হাসপাতালগুলির মধ্যে অগুন্তি ক্যান্সারের যোদ্ধা তাদের জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এরকম কিছু ক্যান্সার যোদ্ধার সাথে আমি আলাপ করব। নমস্কার, আমি বাপন বিশ্বাস। আপনার নামটা জানতে পারি? আমার নাম রুচিরা সেন। আপনার পেশেন্টের নামটা যদি একটু বলেন, আর ওনার এজ, আর আপনি কোথা দিয়ে এসেছেন সেটাও। পেশেন্ট আমার বাবা, মিস্টার কমল কুমার সেন। অ্যাকচুয়ালি ওনার গল ব্লাডারে অ্যাডভান্স স্টেজ ক্যান্সার, সেটা মেটাস্টাসিস হয় লিভারে, আর কিছুটা অ্যাকর্ডিং টু বায়োপসি আর অ্যাকর্ডিং টু অ্যাবডোমিনাল সিটি স্ক্যান ওটা কিছুটা প্যানক্রিয়াসেও ছড়িয়েছে। এবং কি কি ট্রিটমেন্ট আপনি করিয়েছেন? প্রথমে বাবাকে অ্যাডমিট করা হয়, সেখানে বিলিরুবিন লেভেল খুব হাই ছিল, জন্ডিস হয়েছিল। জন্ডিস নিয়ে আমরা অ্যাডমিট করি, সেখানে বাইল ডাক্টে স্টেন্ট বসিয়ে বিলিরুবিন লেভেলটাকে লোয়ার করা হয়। তারপরে ওখান থেকে ক্লিনিক্যালসে শিফট করা হয়, সেখানে 2টো কেমোথেরাপি হয় আর একটা ইমিউন থেরাপি হয়। ইমিউন থেরাপির পরে বাবাকে ডিসচার্জ করে দেওয়া হয়, বাড়িতে নিয়ে যায়। কিন্তু পেশেন্ট ওয়াজ আনএবল টু ওয়াক, একদম হাঁটাচলা করতে পারছিল না, হিমোগ্লোবিন লেভেলটা ক্রমশ নিচে নেমে গিয়েছিল। তারপরে দিন 15 পরে আবার কলকাতাতে আমরা পেশেন্টকে শিফট করি। সেখানে বলা হলো যে ব্লাডে ইনফেকশন আছে। সেখানে প্রায় দিন 15 বাবা অ্যাডমিট ছিলেন। ইন দি মিন টাইম 1 বোতল ব্লাডও দিতে হয়েছে পেশেন্টকে। তারপরে অনেক অ্যান্টিবায়োটিক থেরাপি ট্রিটমেন্ট করে ফাইনালি কিওর করে পেশেন্টকে ডিসচার্জ করা হয়। কিন্তু যখন ডিসচার্জ করা হয়েছিল সেই মোমেন্টেও বাবা হাঁটা চলার শক্তি একদম ছিল না, খাওয়া দাওয়া একদম নেগলিজিবলই ছিল, অনেকদিন স্যালাইন চলেছিল। তারপরে যাই হোক, বাড়িতে এসে আমরা নর্মাল ডায়েটে ডায়েট দিয়ে তারপরে পেশেন্টকে কিছুটা নর্মাল করা হলো, কিন্তু তখনও ভীষণ উইক ছিল। পুনর্জনের কথা আপনি কোথা থেকে জানতে পেরেছেন? আমার এক রিলেটিভের থেকে পুনর্জন আয়ুর্বেদার ডিটেলস কন্ট্যাক্টস পাই। তারপরে আমরা কলকাতাতে কন্ট্যাক্ট করে অ্যারাউন্ড ডিসেম্বর 27 আমরা বাবাকে নিয়ে আসি এখানে। আপনি অন্য ট্রিটমেন্ট আর পুনর্জনের ট্রিটমেন্টের মধ্যে ডিফারেন্স কি দেখতে পেয়েছেন? এখানে আসার পরে বেশ কিছু মেডিকেশনস দেওয়া হয়েছিল বাবাকে, এবং খাওয়ার একটা চার্ট বা ডায়েট চার্ট একটা মেনটেন করতে বলা হয়েছিল। অ্যাকর্ডিংলি মেনটেন করার পরে অনেকটাই বাবা সুস্থ হয়েছে। বাবা যেটা নিজের থেকে বলেছে যে হ্যাঁ, আমি ওখানকার মেডিসিনস খেয়ে কিছুটা সুস্থ হয়েছি, আগের থেকে অনেকটা বেটার। এখনো অবধি পুরোপুরি হয়তো কিওর হয়নি, কিন্তু আগের থেকে অনেকটা বেটার এই অ্যারাউন্ড 1-1.5 মাস ট্রিটমেন্টের পরে। প্রথমত যেটা অসুবিধা হতো, বাবা ওখান থেকে কেমোথেরাপি বা ব্লাডের ইনফেকশন ওটা কিওর করার পরে আসার পরে বলতো আমার একদম খিদে পাচ্ছে না, বা খাওয়া
খাওয়ার ইচ্ছে হচ্ছে না, কিন্তু এখানকার মেডিসিন নেওয়ার পরে বাবা বলেছিল যে হ্যাঁ আমার খিদে হচ্ছে, আমি খাবারটা খেতে পারছি। মাঝে যেমন একদম ঘুমের ভীষণ ব্যাঘাত ঘটেছিল, কিন্তু এই মেডিসিন খাওয়ার পরে কিছুদিন বাবা ঘুমোতে পেরেছিল। আর তাছাড়া যেমন পায়খানাটা মানে কনস্টিপেশন একটা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে পুনর্জনের মেডিসিন নেওয়ার পরে কনস্টিপেশনটা একদম এখন মানে নেই, এখন মোটামুটি মানে ক্লিয়ার স্টুলই হচ্ছে বললেই চলে। তো এইগুলো আমরা কিছুটা মানে বলতে পারি, পেশেন্ট নিজেও বলছে যে হ্যাঁ এখন আমি একটু হাঁটাচলা করতে পারছি। তো আদারওয়াইজ মানে বাবা নিজে বলছে যে না আমি আগের থেকে কিছুটা ফিল করছি যে মানে আমি বেটার এখনো অবধি। কিন্তু যাই হোক দেখা যাক, এবার সেগুলো আমরা ডক্টরের সাথে কনসাল্ট করব। ধন্যবাদ আপনার সব সমস্যা বলার জন্য। এনাদের কথা শুনে বুঝতে পারলেন তো ক্যান্সারের রোগীরা কতটা কষ্টে থাকে আর এনারা কতটা আশা নিয়ে এখানে এসেছেন। পুনর্জন হলো এনাদের ভরসা, আর এই ভরসার মান পুনর্জন রেখেছে, কারণ এখানকার চিকিৎসা নেওয়ার পর তারা সুস্থ ও মানসম্মত জীবনযাপন করছে। তা আগের থেকে অনেকটাই ভালো আছে। আর প্রথম দিকে ওনার যে প্রবলেমটা হতো সেটা পায়ে ব্যথা হতো, দিয়ে সেই ব্যথাটা আস্তে আস্তে খুব বাড়তে থাকে, পায়ে চাপ দিতে পারতো না। তারপরে আমরা বিভিন্ন ডক্টর দেখাই এবং কলকাতাতেও দেখানোর পরে সেখানে এমআরআই করা হয়। এমআরআই করার পরে দেখা যায় যে ওটা বোন টিউমার আছে। তা হাঁটাচলা খুবই সমস্যা হতো, তিনি সমস্ত কিছুই মানুষের মাধ্যমে এবং অপর একজনের সহযোগ নিয়ে তিনি করতেন। এখন ওষুধ খাওয়ার পর উনি অনেক ভালো আছেন, ওনাকে আর হুইল চেয়ার ব্যবহার করতে হয় না এবং পেশেন্ট যেটা আগে হুইল চেয়ারে আসতো সেটা হেঁটে এসেছে, উনি নিজেও দেখে খুশি। আর আমরা তো বুঝতেই পারছি কি হচ্ছে। একটা আমাদের মানে খুব ভাবনা ছিল যে কি হচ্ছে, আমরা তো সামনে দেখছি, হয়তো ভাবছি ব্যথার ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, হয়তো ভেতর থেকে কিছু হচ্ছে না। তা যাই হোক, আমরা পেট সিটি করার পর পুরোপুরিভাবে আমরাও একটা স্বস্তি পেয়েছি যে কমছে। ম্যাডামও বলেছেন কমছে, আমরাও বলছি দেখেছি কমছে, এবং আমি অন্য জায়গায়ও দেখিয়েছি, তারাও বলেছে কমেছে। কথায় আছে ওল্ড ইজ গোল্ড। আমারও মনে হয় এই রোগীদের কাছে আয়ুর্বেদাও ঠিক গোল্ডের মতো, কারণ যখন চিকিৎসার সব দরজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই মুমূর্ষ রোগীদের মনের আশার আলো জ্বালায় এই পুনর্জন আয়ুর্বেদা। আগে যারা হাঁটতে পারতো না এখন তারা নিজের পায়ে হাঁটছে, আর তাদের নিজের কাজকর্ম তারা নিজেরাই করছে। দেখুন, হাজার হাজার বছরের পুরনো এক চিকিৎসা পদ্ধতি বর্তমানে তার প্রাসঙ্গিকতা কতটা তার জবাব আমি দিতে পারবো না, বরং তার জবাব খুঁজতেই আমি এখানে। আর এর জবাব ডাক্তাররাই ভালো দিতে পারবেন, কারণ তারা অনেক বেশি যোগ্য, তারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেছেন। চলুন তাদের সাথে কথা বলি। নমস্কার ম্যাম, আমি বাপন বিশ্বাস। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। এখন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার বেশিরভাগ দেখা যাচ্ছে, তো এখানে তার ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে? প্রথমে জানতে হবে যে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার আমাদের এখানে দিন দিন কেন বাড়ছে মেয়েদের মধ্যে। তার প্রথম কারণ হলো যে আমরা আনহেলদি লাইফস্টাইল বা আমাদের যে অ্যালকোহল বা ওভার কনজিউমিং, ঠিক আছে, এবং আমাদের যে প্রতিদিনকার খাবারে যে বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন জিনিস মেশানো থাকে সেগুলো আমরা যে প্রতিদিনই কনজিউম করছে মানুষ, তার জন্য। তো আমরা পুনর্জন আয়ুর্বেদে যেটা করে থাকি সেটা হচ্ছে ইমিউনোমডুলেশন থেরাপি থ্রু রসায়ন আয়ুর্বেদ। তো যেটা আমাদের প্রথমেই হয় যে শরীরে ক্যান্সার হলে যে আমাদের যে 3টে দোষ থাকে, বাত পিত্ত কফ, এবং তার সাথে আমাদের যে সপ্ত ধাতু থাকে সেটা উইক হয়ে যায়, এবং সেখান থেকে হয় হচ্ছে অগ্নি বৈষম্য, এবং সেখান থেকে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াই হচ্ছে আমাদের যে ইমিউনিটি বা ওজন সেটা কমতে থাকে, এবং আস্তে আস্তে আমাদের মেন যে প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি সেটা কমতে থাকে। তো রসায়ন আয়ুর্বেদ যেটা প্রথমেই গিয়ে শরীরে করে সেটা হলো যে আমাদের যে 3টে দোষ আছে সেটিকে একটি ব্যালেন্স অবস্থায় আনে, আমাদের যে সপ্ত ধাতু আছে ধাতু পোষণ করে, এবং আমাদের যে বিষম অগ্নি সেটাকে একটি ব্যালেন্স অবস্থায় আনে, এবং সেখান থেকে আমাদের আলটিমেটলি যেটা রেজাল্ট হয় যে আমাদের ইমিউনিটি আস্তে আস্তে বাড়তে থাকে বা ওজো, এবং আলটিমেটলি প্রাণশক্তি বা ভাইটাল এনার্জিটা বাড়ে। এবং তার সাথেও এটা আমাদের রসায়ন মেডিসিন করে থাকে সেটা হচ্ছে আমাদের যে উইক যে সেল আছে সেগুলোর যে পোটেন্সি সেটা বাড়াতে সাহায্য করে, এবং অলরেডি যে হেলদি সেল আছে সেগুলোকেও এনহ্যান্স করে, সেগুলোর মানে যে কাজটা সেটাকেও এনহ্যান্স করে। তো এভাবে ইমিউনোমডুলেশন থেরাপি করে থাকে আমাদের রসায়ন মেডিসিন। আপনাদের ট্রিটমেন্টের সাথে পেশেন্ট যদি চায় তাহলে কি আলাদাভাবে ট্রিটমেন্ট নিতে পারে? হ্যাঁ, আমাদের এই রসায়ন মেডিসিনের সাথে পেশেন্ট যদি চায় তার ইন কেস অফ ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার সে অন্যান্য চিকিৎসা অবশ্যই চালাতে পারে। আমরা এটাও বলে থাকি যে কোনো পেশেন্ট যদি আমাদের মেডিসিনের সাথে লো ডোজ কেমো বা রেডিয়েশন যদি চালাতে পারেন তাহলে তার আরও ভালো মানে রেজাল্ট পাবেন উনি ভবিষ্যতে। আমরা জানি অন্যান্য ট্রিটমেন্টে সাইড এফেক্ট আছে, আপনাদের ট্রিটমেন্টে সাইড এফেক্ট নেই তো? আমাদের যেহেতু আমরা বলে থাকি যে
আমাদের রসায়ন মেডিসিন শরীরে গিয়ে ইমিউনোমডুলেশন থেরাপি হিসাবে কাজ করে। তো এখনও অবধি আমরা কোনো পেশেন্টে সেরকম সাইড এফেক্টস আমরা দেখা যায়নি। এটা মেনলি আমাদের ইমিউনিটির উপর কাজ করে, তো সেরকম এখনও অবধি সেরকম কোনো সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না। থ্যাংক ইউ ম্যাম আমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ম্যাম, আমি রসায়ন আয়ুর্বেদের সম্পর্কে শুনেছি, আপনি যদি এর বিশেষত্বটা বলেন। রসায়ন আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে মানে রসায়ন আয়ুর্বেদের যেসব রসায়ন ওষুধ আছে তা দিয়ে চিকিৎসা করা হয়। প্রথম ধাপে যেটা করা হয়, যেখানে ক্যান্সারের এই যে টিউমারগুলোর গ্রোথ হচ্ছে সেখানে প্রাণশক্তি সঞ্চয় করা হয়, এতে টিউমার কোষের গ্রোথ কম হয়। আর সেকেন্ড এরপরে যেটা করা হয়, রোগীর যেটা ইমিউনিটি বাড়ানো হয়, তার ফলে ক্যান্সারের ছড়িয়ে পড়া বা মেটাস্টেসিসটা আস্তে আস্তে কমে আসে। যদি আপনাদের এখানে স্টেজ 4-এর ক্যান্সারের পেশেন্ট থাকে তার সম্বন্ধে যদি কিছু বলেন। 2020 সালে বুচ্ছাইয়া নামে একজন পেশেন্ট আসে যে ক্যান্সারের 4 স্টেজে ছিল। এই যেখানকার চিকিৎসা করিয়ে এই 2026 পর্যন্ত সে মোটামুটি সুস্থ আছে। আজ এই পুরো দিনটা আমি ক্যান্সার যোদ্ধাদের সাথে কাটালাম, তাদের অসাধারণ সাহসের সাথে পরিচিত হলাম আর তার সাথে অবগত হলাম রাসায়ন থেরাপির সম্বন্ধে। এর ভালো দিকটা হলো এটা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। তেমন আমি এখানকার ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম এই প্রক্রিয়ায় রোগের মূল কারণ নিয়ে চিকিৎসা করা হয়, অর্থাৎ যেখানে কোষের পরিবর্তন অর্থাৎ মিউটেশন শুরু হয়েছিল সেই জায়গাটাকে নিয়ন্ত্রণে আনা হয়। দেখুন, আজকের চ্যালেঞ্জটা আমি পূরণ করতে গিয়ে বুঝতে পারলাম যে আমরা আমাদের ঘরের তুলসী গাছের কদর করতে জানি না। ডাক্তাররা যা বললো আর পেশেন্টদের অভিজ্ঞতা যা শুনলাম তাতে আচার্য নাগার্জুনের রসশাস্ত্র কতটা শক্তিশালী সেটা বুঝতে পারলাম। তো এই পুরো জার্নি থেকে আমি 5টা গেম চেঞ্জিং পয়েন্ট ডিকোড করছি। আপনাদের পরিচিত কেউ যদি ক্যান্সারের সাথে লড়ছেন তবে এটা তার জন্য ব্রহ্মাস্ত্র হতে পারে। নাম্বার 1, দ্য এসিয়েন্ট সায়েন্স। এখানে সাধারণ লতাপাতা ব্যবহার হয় না, এখানে ব্যবহার করা হয় রসশাস্ত্র পদ্ধতিতে তৈরি শক্তিশালী ওষুধ। সেগুলো সোজা ডিএনএ লেভেলে গিয়ে ক্যান্সারের কোষগুলোকে রিপেয়ার করে। নাম্বার 2, ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট। এটা খুব প্র্যাকটিক্যাল পয়েন্ট। আপনি কি কেমো নিচ্ছেন? বন্ধ করবেন না, তার সাথে এটা ব্যবহার করুন। এখানকার ডাক্তাররা বলছে এটা শরীরের বর্ম বা কবচ হিসাবে কাজ করে এবং সাইড এফেক্ট থেকে শরীরকে রক্ষা করে। নাম্বার 3, পেইনলেস। কোনো সার্জারি নেই, কোনো কাটাছেঁড়া নেই, হসপিটালে ভর্তি হওয়ার দরকার নেই, বাড়িতে থেকেই ওষুধ খাওয়া যায়। নাম্বার 4, সাধ্যের মধ্যে। জমি বাড়ি বিক্রি করতে হবে না, সাধারণ মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যেই এই চিকিৎসা পাওয়া যায়। নাম্বার 5, সবশেষে সুখবর হলো এটা খাস আমাদের কলকাতাতেই আছে। বন্ধুরা, ইতিহাস আমাদের শিক্ষা দেয় আর আয়ুর্বেদ আমাদের প্রমাণ দেয়। বিশ্বাস না হলে অন্তত একবার ইনকোয়ারি করুন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনার রিপোর্ট পাঠান। আমাদের করা একটি সাহায্য কাউকে পুনর্জন্ম দিতে পারে।